বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকে 5-7 জন ভোট হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের কাণ্ডলীলা বন্ধ হবে কিনা। ভোটে জিতেই জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। কি ভেবেছিলেন? কিশোরগঞ্জ 4 আসনে যে ফলাফল এসেছে তা শুধু একটি আসনের বিজয় নয়, বরং এটি হাওড় অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। গতকাল নির্বাচনে ভোট চুরি করে বিএনপিকে বিজয় করে ডক্টর ইউনূস আজকে গোপন তথ্য ফাঁস হয়। এবার প্রকাশ হলো নির্বাচনে ঘটে যাওয়া অনেক গোপন ঘটনা। ডক্টর ইউনূসের পরিকল্পনায় অসংখ্য কেন্দ্রে ভোট চুরি হয়েছিল। বিএনপির এই বিজয় পরিকল্পনা মতো হয়েছে। এই ভোটগুলো ফলস ভোট হয়েছে, সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের পক্ষে কাউন্ট করা হয়েছে। জামাত ইসলাম ফেল করেছে না পাস করেছে, এটা দিয়ে আমার কোনো লাভও হবে না, আমার ব্যক্তিগত কোনো লসও হবে না। এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায়, সেই দেশ কোনোদিন ভালো চলবে না। জামায়াতে ইসলামী জিতে যাবে কিনা, সরকার গঠন করে ফেলবে কিনা, শেষ পর্যন্ত এই ধরনের কনফিউশন কারো মধ্যে ছিল। আমার মধ্যে শুরুতেই আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে। নির্বাচনের ফলাফল নিয়ে মিডিয়াগুলো একটা বিরাট নাটকীয়তা শুরু করেছে। এই ভূমিধস বিজয়ের এগেনস্টে জামাত এবং এনসিপির এরকম ভরাডুবি হলো কেন? জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক, 11 দলীয় যে ঐক্যজোটগুলো ছিল, এই ঐক্যজোটগুলোর মধ্যে থেকে কিন্তু হেভিওয়েট কিছু প্রার্থী পরাজয় গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এই হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের আসল ঘটনাগুলো কি বা সত্য ঘটনাগুলো কি, তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই প্রার্থীদের পরাজয়ের পিছনে আসলে কার হাত ছিল বা কারা এই প্রার্থীদের পরাজয় করতে সহযোগিতা করেছে। প্রিয় দর্শক, এর সাথে সাথে ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে বলি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ভোটে জিতেই জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। কি ভেবেছিলেন? আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, দেশের মালিক হয়ে গেছেন? নেভার। আপনার সরকার জামাত বিরোধী দল। বিরোধী দলবিহীন গণতন্ত্রের সরকার চলতে পারে না। বিরোধী দল পার্ট অ্যান্ড পার্সেল। হ্যাঁ, বিরোধী দল সরকার ছায়া সরকার, তারা সমালোচনা করবে, তবে হ্যাঁ ষড়যন্ত্র করবে না, রাষ্ট্রকে কোঅপারেট করবে। সংসদে তীব্র সমালোচনা হবে, প্রয়োজনে ভিভিড কর্মসূচি হবে রাজপথে, কিন্তু কোনো ষড়যন্ত্র হবে না। রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। দেখেন, আমরা সবাই মিলে যদি রাষ্ট্রকে কোঅপারেট না করি, তাহলে কখনো সেই দেশ এগিয়ে যাবে না। ক্ষমতায় যারাই আসুক, অলওয়েজ আমাদের রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে, রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হবে। জামাত শিবির ভাইদেরকে বলবো, ক্ষমতায় বিএনপি এসেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমানের প্রতি আনুগত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য। তারেক রহমান আজকে থেকে জামাতেরও মাননীয় প্রধানমন্ত্রী। তারেক রহমান শুধু বিএনপির প্রধানমন্ত্রী, জামাতেরও প্রধানমন্ত্রী, এবং অন্যান্য যারা মন্ত্রী আছেন তারাও মাননীয় মন্ত্রী। এটা রাষ্ট্রের প্রতি আনুগত্য। আবার তারা ভুল করলে সমালোচনা করা যাবে, এটা আমাদের অধিকার। কিন্তু অতীতে যারা অহংকারী আচরণ করেছে, অতীতে যারা বেপরোয়া হয়ে উঠেছে, ভিন্ন মতকে সম্মান না করেছে, ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তাদের করুণ পরিণতি হয়েছে এই জমিনে। আওয়ামী লীগের মতো অত শক্তিশালী বিএনপি আপনাদেরকে 100 বছর ক্ষমতা দিলে হতে পারবেন না। আপনারা কত বছর কি সুন্দরভাবে চালাতে পারেন আমরা দেখবো, আমরা কোঅপারেট করবো। উল্টাপাল্টা করলে কিন্তু 12টা বেঁচে যাবে। তবে আমি শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা হুঁশিয়ারি দিতে চাই। আপনার মধ্যে কিন্তু ওবায়দুল কাদেরের লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি মাননীয় এমপি, আপনি নিশ্চিত মাননীয় মন্ত্রী। মাননীয় বললাম, মন্ত্রীদেরকে অনেক মাননীয় বলে বিরক্ত না। আমি হাসিনাকেও বলতাম, এখনো বলবো। হাসিনা আমলে ওবায়দুল কাদেরকেও মাননীয় মন্ত্রী বলতাম, এবং এই উপদেষ্টাদেরকেও বলতাম মাননীয় উপদেষ্টা। এটা রাষ্ট্রের প্রতি সুনাগরিক হিসেবে আমাদের দায়বদ্ধতা। আবার যখন সমালোচনার জায়গা আসবে, তখন এটা আমাদের অধিকার। এই অধিকার আমরা আদায় করবো, কড়াই গন্ডা হিসাব করবো। এখন জামাত ইসলামী সংসদে একটা শক্তিশালী বিরোধী দল। নিকট অতীতের সবথেকে শক্তিশালী বিরোধী দল জামাত ইসলামী। আপনি অতীতের পার্লামেন্ট গুলো খোঁজেন, বিরোধী দল কয়টা আসন পেত? 35টা, 37টা, 53টা। কিন্তু এবার জামাত বিরোধী দল হয়েছে 80+ আসন নিয়ে। 80+ আসন নিয়ে বিরোধী দল। এর মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী, 91 পর অন্যতম শক্তিশালী বিরোধী দল। 91 পার্লামেন্টের বিরোধী দল ছিল ইউনিক, সেরকম হলে হয়তো ভালো হতো। কিন্তু এবার তার জামাত শক্তিশালী বিরোধী দল। এই বিরোধী দলকে, বিরোধী দল গণতন্ত্রের বিরোধী দলের যে মর্যাদা, এটাকে আপনাকে দিতে হবে। আপনি উল্টোপাল্টা আচরণ করতে পারেন না, কথাবার্তা ঠিক করে বলবেন এখন থেকে, নইলে তারেক রহমানই কিনা আপনাকে সাইডলাইনে পাঠিয়ে দেয়, বলা যায় না। কারণ তারেক রহমান যদি দেখেন যে আপনার ওবায়দুল কাদের মাথায় কথাবার্তার কারণে অবস্থা খারাপ না। দর্শক, মির্জা ফখরুলের একটা বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে, উগ্রবাদী জামাতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। উগ্রবাদী জামাত মানে এটা কেমন ফাইজলামি? জামাত উগ্রবাদী? জামাত ইসলামী সবচেয়ে নিরীহ, জামাত ইসলামী শান্তির পক্ষে, জামাত ইসলামী গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি। তারা কখনো উগ্রবাদী না। উগ্রবাদীরা কি গণতান্ত্রিক নির্বাচন করে? আরে ভাই, উগ্রবাদী আচরণ করেছেন তো আপনারা দেখেছেন, এই জাতি কি করেছেন, নিজেরা নিজেদেরকে কতজনকে হত্যা করেছেন, ওইটা উগ্রবাদীটা না? আর জামাতের হাতে কেউ নিহত হয়েছে দেখাতে পারবেন? জামাতকে হত্যা করেছে, আপনি উগ্রবাদী বলেন কি?
যারা মানুষ হত্যা করে তাদের চেয়ে উগ্রবাদী কি হয়? বিএনপি যদি সব তারেক রহমান যদি চান যে না দেশটা ভালো থাকুক, নির্বাচনের আগে অনেকে অনেক কিছু করেছেন, বলেছেন, আমরা বলেছি, আপনারা বলেছেন, জাস্ট ফরগেট ইট। সামনে যদি তারেক রহমান সত্যিকার অর্থে আমাদের সবার সহযোগিতা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে বিএনপি কে যে হত্যা করেছে 232 প্লাস, এদেরকে ধরেন, এদের বিচার করেন, কাউকে ছাড় দিয়ে না, যত চান্দাবাজি হয়েছে সবাইকে ধরেন, তারপরে দেশটা এগিয়ে নিয়ে যান। আপনার তারেক রহমান, আপনি আপনার বাবার মতো সম্মান পাবেন যদি আপনি দুর্নীতি এবং চান্দাবাজির বিরুদ্ধে সত্যিকার অর্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে পারেন। জাস্ট স্টার্ট। আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো। আপনি ক্ষমতা এসেই চান্দাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আপনি জীবনে অনেক কিছু করেছেন, হয়েছে, এখন বাকি সময়টা, বয়স 60 বছর হয়েছে, এখন জিয়াউর রহমানের নীতি অবলম্বন করে দেশটাকে একটা সত্যিকার বাংলাদেশ করেন। আমরা দোয়া করবো এবং সহযোগিতা করবো। কিন্তু ক্ষমতা আসার সাথে সাথে সরকার গঠনের আগেই উগ্রবাদী জামাত উগ্রবাদীকে নির্বাচন করে, এটা কেমন কথা? উগ্রবাদী জামাত, তাদের উত্থান, মানে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী ফেসিস্ট, এটা তাদের কাছে ভালো ছিল। বিএনপি ঘরে ঘুমাতে দেয়নি, গরু ঘরে কচু খাতে ঘুমাতে হয়েছে, এটা ভালো ছিল নাকি? তার উগ্রবাদী না, উগ্রবাদী জামাত। দেখেন, বিএনপির জন্য একটা কথা বলি, যদি বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনে তারা ভুল করবে, তাহলে 5 বছর পর ঠিক আবার আওয়ামী লীগই ক্ষমতা আসবে, তখন আবার তাদেরকে ধান খেতে ঘুমাতে হবে এবং 24,000 কোটি যে প্রতিশোধ বিএনপির উপর নেবে। জামাত অলওয়েজ নির্যাতিত, কিন্তু মূল সমস্যাটা হবে বিএনপির, এবং বিএনপি আওয়ামী লীগের হাতে বিএনপির পতন হবে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে। অথবা আওয়ামী লীগকে আসতে দেওয়াটা উচিত হবে না। জামাতকে উন্নত দেশে যেরকম বিরোধী দলের মর্যাদা দেয়, বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক প্রতিযোগী হিসেবে সম্মান করেন, আপনাদের জন্য ভালো হবে তারেক রহমান জিয়াউর রহমানের মতো দেশটাকে চালাতে পারবে। তারেক রহমান অতীতের যে কলঙ্ক সব মুছে যাবে, সব জনগণ ক্ষমা করে দিবে, আমরা ক্ষমা করে দিব। জাস্ট ক্ষমতা এসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেন, আর ভিন্ন মতের প্রতি যদি কোনো এক বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। মির্জা ফখরুলের কথাবার্তা দেখে অবস্থা ভালো মনে হয় না। জামাতকে এবারে উগ্রবাদী জামাতের উত্থান, মানে আওয়ামী লীগ ভালো ছিল, উগ্রবাদীদের উত্থান, তাহলে কি উগ্র জামাতকে আওয়ামী লীগের মতো জঙ্গি ট্যাগ দিয়ে ধরবেন? জামাতের উপর নির্যাতন করবেন উগ্রবাদী ট্যাগ দিয়ে? না, এই গুপ্ত অনেক কিছু বলেছেন, জামাতও বলেছে আপনাকে, আপনারা বলেছেন, এটা নির্বাচনের পর ভুল আর উচ্চারণ করেন না। দেশ পুনর্গঠনের কাজ করেন, আমরা পরামর্শ দিই, আমরা কথা বলবো। জামাত পালায় না, সবার পালানোর ইতিহাসে জামাত পালায় না। আমরা সরকারকে কোঅপারেট করবো। আপনারা দেখবেন যে সরকারের মঞ্চে এমপিদের সাথে আমরা বসবো, আমি বসবো, কথা বলবো, আমরা সমালোচনা করবো এবং তাদের সাথে বসবো, সহযোগিতা করার জন্যই বসবো। আমরা চাই মানুষ ভালো থাকুক, হয়রানি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ হোক, মানুষ তার অধিকার ফিরে পাক। কিন্তু এইসব কথা বললে তো আপনি নিজে বিপদে পড়বেন 2 দিন পর। আপনি দেশের 30% জনগণের সমর্থন পায়, 30% প্রায় সমর্থন পায় একটি দলকে আপনি উগ্রবাদ বলেন, এটা কেমন কথা? আর মানুষ বাস্তবে জামাতকে ভোট দিয়েছে আরো বেশি, কিন্তু ফলাফল মেকানিজম করে কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, আপনি তাদের উগ্রবাদী বলতে পারেন, এটা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, তারেক রহমানকে আমরা জিয়াউর রহমানের মতো দেখতে চাই। এই জায়গায় এটা একটা হোঁচট, এটা একটা বাধা। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এখানে আপনার কোনো ভুল কাজ, আপনার উল্টাপাল্টা কথা 1 সেকেন্ড আমরা সহ্য করবো না। দেখেন নাই, পরাজিত হওয়ার পর আবার মাঠে নেমে গেছি আমরা। 1 সেকেন্ড কি বসে থেকেছি? না, আমরা সংসদে যাব, আমরা বঙ্গভবনেও যাব, আপনাদেরকে সহযোগিতা করবো, সমালোচনা করবো, সোজা হয়ে যান। আপনাদের মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি, আমাদেরকে এই দেশের মানুষ চিনে না, আমরা এই দেশের মানুষ, আমরা কি বলতে চাই, কি বলেছে, কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। চোখের সামনে যা হওয়ার হয়েছে, যেটা হয়েছে, আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো, আগেও সেটাই বলেছি, ওই জায়গাতেই থাকবো। আপনার মনে করে লাভ নাই যে কালকে তারেক রহমানের যারা গালাগালি দিয়েছে, লন্ডনে আছে, চেনে না, এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এখন যায় এই ফেসবুকে পোস্ট মারে, নানান ধরনের মশা টজা করে। আরে বেটা, জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে, এটা দিয়ে আমার কোনো লাভও হবে না, আমার ব্যক্তিগত কোনো লসও হবে না। এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায়, সেই দেশ কোনোদিন ভালো চলবে না। অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন, আপনি তো বিএনপির লোকই ছিলেন। ভাই, আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি, আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনারা লিখে দিলাম, যারা অনেক মজা টজা করছেন, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন। এবার এমপি হওয়ার উদ্দেশ্যটা কি? তোর চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস? উপর শ্রেণীর এই চোর, তোর সন্তান একটা এমপি, চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দিবেন ও যদি এমপি ছেলে হয় ও চোর, ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে, ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে। ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরা অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে। সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার, একজনও বাদ নাই। কিছু হইলে তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, পোলাপানি কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা, হাঁচি কাশি যাই হোক, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে। এটা কমন জিনিস। টাকাটা কোথেকে আসে? তারা চোর, বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে। কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না। বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে কোনো এক পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল, তার বললাম যে ভাই তোমার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কি অবস্থা, এসে মাঝে মধ্যে কথা হয়। তা আমি ভাবি সালাম, এই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন। তো উনি এই বললো, ওনার হাজব্যান্ড আমার আবার বললো যে ভাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দেবো না। সেটা বললাম ভাই কেন এটা এত হলেন কই না ভাই, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাহলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তা ভাবনা ওর মাথার ভিতরে নাই।
এ নাকি তার আর ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে, না জামাত ইসলাম আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা ই করে, আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি তোর সমস্যা কি, তোর লাভটা কি? ধান্দাবাজি করবি, এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেল, ওই যারা টেম্পু থেকে টাকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো, একটা টেলিভিশনে যায় না বসবি, এরপর ওইখান থেকে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সাগুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকা তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস, তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংড়া খোলা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে। ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আছে, কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয়, চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না, এই চাঁদার এই টাকা তোদের পেটে। সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস, এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভালো লাগে কথা বলতে। আরে বাবারে বাবা, বিরাট একটা ব্যাপার, বা কি ভাই কি হলো, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি, চুরি করবি? কোনো ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল, আমার বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেরা মারা। এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সালারাতে মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে। কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনোদিন? ওই এমপি হইলে ওর যদি 5 কোটির মালিক হয়, পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হইল কি অবস্থা? এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যেত, কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না। এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাইলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা। রেজাল্টটার আমি যখন কিনা 12টা পর্যন্ত আপনাদের ইয়ে করলাম, ঘুমাইলাম, তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা রেজাল্ট আসা শুরু করেছে। আমার দুইজন ফোন করেছে মজা করার জন্য, ভাই টিকিট করেন, দেশে আসতে হবে সেই। আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে, এত ইজি না জিনিসটা, এখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে গিয়া উত্তরপাড়াটা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে। তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ, ওরা দেখেছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা, এরপরে সব শেষ এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনো দেখাই, সেখানে আপনারা যদি যান, আপনারা নিশ্চয়ই অনেকেই এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসে যাবে কিছুক্ষণের মধ্যে। সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এটা, এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে। এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে। ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে, ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে। সেই জাউরারা বসে তারপরে কি করলো, যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব নাম দিয়ে তারপরে করলো কি, ওদের দায় মুক্তি দিল। শুয়ারের বাচ্চা দায় মুক্তি, শেখ হাসিনারে খেদাইছে, এটা দায় মুক্তি। এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব? হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, মুসলিনের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয়? দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে। জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন, এই আপনার ইন্ডেমনিটিটা যদি মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল, সেটার উজ্জ্ব করে নাই, কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে 15ই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই, সেই বিচার হয় নাই। আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে ইউনূস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে, এই অপরাধের বিচার করা যাবে না। আমি অপরাধ করিনি, আপনি দায় মুক্তি দিবেন কেন? যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশ যেদিন জারি করা হয়েছে, সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে। এরা এসে এখন সুশীল সাজে। একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল, মাহমুদুর রহমান দেশে যাবে, তারা মাহমুদুর রহমানের 3-4 দিন দেশে জেলে থাকতে হইলো। ওনারা আইন মেনে, তারপরে তুই কোন আইন দিয়ে উপদেষ্টা হয়েছিলি আমার বলতো, কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলি? শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে? সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস, তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি অধ্যাদেশ দেশ। এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না, সারা জীবন তো বেঁচে থাকবো না। আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনাদের একটা জিনিস বলে গেলাম, এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, মাহফুজ যারা আছে না, এদের ফাঁসি একদিন এই দেশে হবে, হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে। আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন, রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন 10-15 বছর পরে আওয়ামী লীগ আসলো, আপনাদের এই বিচার করবে না? বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন, সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে, দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল, কি করবেন? শুরুতেই আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে, সেই ফলাফলের জন্য তারা 5 বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছি জনাব তারেক রহমানকে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ যদি শাসক দলের ওই ভুলগুলোর কারণে নাখোশ হয়ে আবার বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আবার তারা শাসক দল হবে এবং শাসক দল বিরোধী দল হবে।
এটি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। মাঝখানে যদিও লম্বা একটা সময় শেখ হাসিনা এই পরিবেশটা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, যার কারণে বাংলাদেশের মানুষকে প্রচন্ড সাফারার হতে হয়েছে। বাংলাদেশের মানুষ 17 বছর একটা ফ্যাসিস্টের জাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন নাভিশ্বাস উঠে গিয়েছিল। আমরা আশা করব জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তারা যেন এই বিষয়টি মাথায় রাখে। অপরদিকে জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কি কারণে হেরেছেন সেটি পরিষ্কার, আপনাদের দুর্বলতা কোথায় সেটিও আপনারা জানেন। আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি যে এই জায়গায় আপনারা কাজ করবেন, কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের প্রচন্ড ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। সর্বোপরি 2026 সালে জামাত ইসলাম শাসন ক্ষমতায় চলে যাবে এরকম প্রিপারেশন আসলে তাদের ছিল না। এটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি, তাদের এই প্রস্তুতি ছিল না। এমনকি আজ থেকে প্রায় 4-5 মাস আগেও জামাত ইসলাম ভাবতো যে তারা বিরোধী দলেই যাবে। তো হঠাৎ করে 4-5 মাসের প্রস্তুতিতে তো আসলে শাসক দলে যাওয়া যায় না। তারপরেও তারা এগিয়েছে, যথেষ্ট আসন সংখ্যা পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি 210, জামাত ইসলাম 71, এনসিপি 6, এরকম সব মিলে হয়তো 210 ফিক্সড। এটা তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এখানে 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে। বেশ কিছু অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং নির্বাচন কমিশনেও তারা এখন যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন যদি তাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো দেখার পরে কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সন্তোষজনক জবাব না দিতে পারে, তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, তারা আন্দোলনে নামবে। হ্যাঁ, বিরোধী দল হিসেবে আন্দোলনে তো আপনি যাবেনই, অবশ্যই আন্দোলন আপনাকে করতেই হবে, অনিয়ম এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। তবে আমার কাছে মনে হয় ফলাফল মেনে নেবার মানসিকতা থাকতে হবে প্রত্যেকেরই। এরা সবচেয়ে এখানে ভালো নজির উপস্থাপন করেছেন শিশির মনির। সর্বপ্রথম তিনিই কিন্তু ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে, এবং তার যিনি বিজয় প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তিনি অভিনন্দন জানিয়েছে। এই যে কালচার, এই কালচারটা থাকা ভালো। আর জামাত ইসলাম এখন নির্বাচন কমিশনে যেতে চাচ্ছে, তারা তাদের পক্ষের ডকুমেন্টস গুলো অবশ্যই নির্বাচন কমিশনে জমা দেবে, সেগুলো উপস্থাপন করবে। তবে ফলাফল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং বিএনপিকে সহযোগিতা করে আগামী পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি। আন্দোলন করলে তো অনেক কিছুতেই করা যায়, ভবিষ্যতে আরো অনেক ইস্যু আসবে, সেগুলোতে জামাত ইসলাম আন্দোলন করবে। এবং এই যে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়ে রাখতে হবে এবং এটি মানুষের ভিতরে জারি রাখতে হবে, যেন মানুষ এটি নিয়ে কথা বলতে পারে। তবে বিএনপিকে সহযোগিতা করতে হবে, ফলাফল মেনে নিতে হবে। এটি হচ্ছে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবং জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে আমরা বিরোধী দলে গেলেও আমরা এই করবো, অর্থাৎ বিরোধী দলে যাওয়ার কিন্তু প্রস্তুতি জামাত ইসলামের আছে, ছিল এবং আছে। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু বিরোধী দলে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এটি তাদের সেই প্রস্তুতি ছিল এবং সেইভাবেই মিডিয়া আমরা দেখেছি, মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে। কিছু অনিয়ম উঠে এসেছে যে জামাত ইসলামের পেজে একরকম দেখানো হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় একরকম দেখানো হচ্ছে, মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। তো তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। সুতরাং অভিযোগগুলো দায়ের করে এর সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন, কোন কোন কেন্দ্রে অনিয়ম হয়েছে, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফল আটকে গেছে কোথায় কোথায়, এগুলো আপনারা মানুষের সামনে নিয়ে আসেন, জনগণের সামনে নিয়ে আসেন, নিয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন। আর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক। তারেক রহমানের কাছে আমাদের যে আশাটা থাকবে, যে চাওয়াটা থাকবে, সেটি আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শেখ হাসিনাকে বিরোধিতা করার মূল জায়গাটা ছিল কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছিল, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সে দুর্নীতি রোধ করতে পারে নাই, অর্থ পাচার রোধ করতে পারে নাই, তারপরে নাগরিক সমাজের উপরে, বিরোধী মতের উপরে দমন পীড়ন এটা সে পুরো মাত্রায় চালিয়েছে। আমরা নতুন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিশেষ করে তারেক রহমান তিনি তো বারবার বলেছেন যে তিনি দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করবেন, চাঁদাবাজিটা কমিয়ে আনার চেষ্টা করবেন। আমরা আপনার কাছে বেশি কিছু চাই না, মাত্র 3টা জিনিস চাই। আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এখানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে, আমরা শুনেছি বেসরকারিভাবেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এই জুলাই সনদটা বাস্তবায়ন করবেন দয়া করে। আর চাঁদাবাজিটা আল্লাহর ওয়াস্তে যদি পারেন, এইখানে সবচেয়ে বেশি নজর দিবেন। এইটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। চাঁদাবাজিটা 0 পর্যায়ে নামিয়ে আনবেন। আর এই যে অফিস আদালতে ঘুষ ছাড়া যে ফাইল নড়ে না, একটা ফাইলও নড়ে না, এইখানে আপনাকে একটু নজর দিতে হবে। এইখানে যদি আপনি নজর দেন তাহলে আপনার সরকার ভালো করবে এবং ভালোভাবে চলবে। না হলে শেখ হাসিনাকে যারা ফাংশন করতে দেয় নাই, শেখ হাসিনাকে যারা অজনপ্রিয় করে তুলেছিল, তারাই কিন্তু এখনো রয়ে গেছে। দুর্নীতির মাত্রাটা কমিয়ে আনবেন, যেন বিশ্ব দরবারে বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।